ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে আমাদের এটা মনে হতেই পারে যে ভারতবর্ষে তখন সেরকম কোনো দামি গাড়ি ছিল না। তখন হয়তো সব জায়গাতেই গরুর গাড়ি কিংবা কোথাও টানা রিক্সা অথবা কোথাও ঘোড়ার গাড়ি চলতো। কিন্তু এমনটা একদমই নয়। ওই সময় কিন্তু ভারতবর্ষে যেহেতু ব্রিটিশ শাসন চলছে, তাই ইউরোপীয় দেশের বেশ কিছু দামি গাড়ি কিন্তু ভারতীয়দেরও ছিল। যারা ধনী ভারতীয়, তাদের মধ্যেও কিন্তু সেই দামি দামি গাড়ির যথেষ্ট আমদানি ছিল ভারতবর্ষে। আজকের ভিডিওতে থাকছে যে স্বাধীনতার পূর্ববর্তী সময় তখন ভারতবর্ষে ঠিক কি কি দামি গাড়ি ছিল এবং কারাই বা এই দামি গাড়িগুলো ব্যবহার করতো তখনকার দিনে। ব্রিটিশ শাসনের সঙ্গে সঙ্গেই এই ভারতবর্ষে কিন্তু ইউরোপীয় বেশ কিছু দামি গাড়ি এসে পৌঁছয় এবং সেগুলো যে শুধু তখনকার ভাইসরয় বা ওপরের দিকে রাজ কর্মচারীরাই ব্যবহার করত, এমনটা একদমই নয়। এই গাড়িগুলো তখনকার যে বিশেষ স্বাধীনতা সংগ্রামী যারা ছিল, তাদেরও দৈনন্দিন জীবনে তারা এই ধরনের দামি গাড়ি কিন্তু ব্যবহার করতেন এবং খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে। এবং তাদের পরিবার ধনী ছিল বলে শুধু তাই নয়, তারা সেই সময়ের প্রায় এই গাড়িগুলোর দাম ছিল 15 থেকে 20 হাজার টাকা মোটামুটি। আবার কয়েক হাজার টাকারও গাড়ি ছিল। কিন্তু তখনকার মানুষের মাইনেই তো ছিল 1 টাকা কি 2 টাকা। অতএব এই যে ট্রানজিশনটা, মানে 15-20 হাজার টাকার যে গাড়ি কেনা, তা কাদের পক্ষে সম্ভব হয়েছিল এবং এই স্বাধীনতা সংগ্রামীদের নাম কিন্তু আজকে বলবো এবং কাদের পরিবার কিভাবে এই গাড়ি ব্যবহার করতো, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। এবারে ওই সময় কি ধরনের গাড়ি ব্যবহার করা হতো? ওই সময় কিন্তু ব্যবহার করা হতো রোলস রয়েস। হ্যাঁ, ওই সময়ও রোলস রয়েস ছিল। এটা খুবই চমকে যাওয়ার মতো একটা বিষয়, যেটা এখনো একটা খুব লাক্সুরিয়াস গাড়ি আমাদের কাছেও। সেই রোলস রয়েসের সিলভার ঘোস্ট এই মডেলটা 1960 থেকে 1925 সালে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। এবং এই গাড়িতে কিন্তু শুধু যে বড় সাহেবরা বা ভাইসরয়রা যাতায়াত করতেন তা নয়, একজন স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও কিন্তু বেশ কয়েকবার এই রোলস রয়েস সিলভার ঘোস্ট গাড়িতে যাতায়াত করেছেন। এছাড়াও বেশ কিছু বড় সেডান গাড়িও ছিল যেগুলোতে তিনি যাতায়াত করতেন। কারণ জওহরলাল নেহেরুর পরিবার ছিল বেশ ধনী একটি পরিবার এবং এটা যে তাদের বিলাস ব্যাসনের একটা অংশ তা নয়, তাদের সামাজিক অবস্থানের একটা অংশ কিন্তু এই দামি গাড়ি চড়া। এবং এই গাড়ি চড়ে তিনি কংগ্রেসের বিভিন্ন সভায় যোগ দিতেন এবং তার সাথে সাথে তিনি কিন্তু সব জায়গায় বিভিন্ন কোনো জায়গায় যখন কোনো অসুবিধে হতো বা যখন স্বাধীনতা সংগ্রামীরা কোনো জায়গায় কোনো বিস্ফোরণ ঘটাচ্ছেন বা অনেক সময় ব্রিটিশ অফিসারদের ওপর যখন হামলা চলতো, সেই সময়ও কিন্তু তিনি এই গাড়ি করেই সেইখানে যেতেন। তিনি মনে করতেন যে এই গাড়িটা কিন্তু তার যে শো অফ করার জিনিস নয়, এই গাড়িটা তাকে তার সময়টা অনেকটা বাঁচাচ্ছে, অনেক তাড়াতাড়ি সেই গন্তব্যে তাকে পৌঁছে দিচ্ছে, এটাই তার মনে হতো এবং সেই জন্যই তিনি কিন্তু এরকম বেশ দামি গাড়ি ব্যবহার করতেন। তবে এই গাড়ির দাম কেমন ছিল তখন? এই গাড়ির দাম ছিল প্রায় 15 থেকে 20 হাজার টাকা। ওই সময়ের কোনো সরকারি কর্মচারীর সারা জীবনের আয়ের সমান, প্রায় সমান। হ্যাঁ, এরকমই ছিল ওই সময়ের এক একটা গাড়ির দাম। এই গেল রোলস রয়েস, যেটা রাস্তায় ওই সময় দিল্লি বা কলকাতার রাস্তায় দেখলে মানুষ একেবারে থমকে দাঁড়াতো। আর তার দামটা তো আপনাদের বললাম। কিন্তু আরও কিছু গাড়ি ছিল। একটা হচ্ছে বেন্টলি 3 লিটার। এই মডেলের গাড়িটা মূলত 1921 থেকে 1925-এর মধ্যে বেশ জনপ্রিয় হয়। আর এই গাড়িতেও কিন্তু শুধু ইংরেজ সাহেবরা নন, বেশ কিছু ধনী আইনজীবী এবং ভারতের ওই সময় রাজনৈতিক নেতারা কিন্তু চলাফেরা করতেন। আর তার মধ্যে একজন হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, তিনি এরকমই এই ধরনেরই এক্স্যাক্ট কি ধরনের গাড়ি তিনি ব্যবহার করতেন সেই প্রপার মডেলটা তো মেনশন করা নেই, বাট এই ধরনের গাড়ি তিনি, এরকম বড় সেডান জাতীয় গাড়ি কিন্তু তিনি ব্যবহার করতেন। আর এই গাড়ির ব্যয়ভার কিন্তু তিনি খুব সহজেই মেটাতে পারতেন, কারণ তার বার্ষিক আয় ছিল অনেক বড়। আমাদের আগের একটা ভিডিওতে আপনারা এটা দেখতে পাবেন যে ওই সময় স্বাধীনতা পূর্ববর্তী যুগে কার কত আয় ছিল বাংলার ধনী পরিবারদের, সেটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এবার তিনি কিন্তু এই ধরনের গাড়ি ব্যবহার করতেন। তার কাছেও এটা কোনো বিলাসের বস্তু নয়, কারণ তাকে দিনে একই সময় অনেক জায়গায় যেতে হতো, তাই এই গাড়িটা কিন্তু তাকে যথেষ্ট সাহায্য করতো। এছাড়াও আরো বেশ কিছু গাড়ি আছে। আরেকজন খুব আমাদের প্রিয় মানুষ যিনি আরেকটা গাড়ি ব্যবহার করতেন, সুভাষচন্দ্র বসু।
হ্যাঁ, আমাদের সকলের প্রিয় নেতাজি। নেতাজি যে গাড়িটা ব্যবহার করতেন সেটা হচ্ছে ওয়ান্ডার W24। কলকাতার মেয়র থাকাকালীন তিনি যেই গাড়িটি ব্যবহার করতেন ওয়ান্ডার W24। এছাড়াও তিনি জার্মান একটি গাড়ি ব্যবহার করতেন হর্চ 830। এই দুটো গাড়ি মূলত তিনি ব্যবহার করতেন। এবার তিনি এই গাড়িগুলো ব্যবহার করতেন তা তিনি যখন এই আমাদের এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গেলেন, মানে সব ব্রিটিশ দুঁদে অফিসারদের চোখে ধুলো দিয়ে তিনি যে পালাতে ওই সময় গৃহবন্দী থেকে পালাতে সক্ষম হয়েছিলেন, তিনি এই ওয়ান্ডার W24 এই গাড়িটা করেই কিন্তু তিনি পালাতে সক্ষম হয়েছিলেন। এবং যখন তিনি পালাচ্ছিলেন এই গাড়ির মডেলটা দেখে কিন্তু ব্রিটিশ অফিসাররা অতটা সন্দেহ করেননি, কারণ তারা ভেবেছিল যে এটা কোনো জার্মান পারিবারিক কোনো পরিবারেরই গাড়ি। এই জন্য কিন্তু তিনি অনায়াসে সেখান থেকে খুব সহজেই পালিয়ে যেতে পেরেছিলেন। তার গাড়ির এই একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই সময়ের। মহাত্মা গান্ধীর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। মহাত্মা গান্ধী কোনো গাড়ির সরাসরি মালিক ছিলেন না। তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন তিনি এক ধরনের গাড়ি ব্যবহার করতেন ভারতের প্রথম দিকে আন্দোলনের সময়। সেটা হচ্ছে ফোর্ড মডেল টি। এই মডেলটা তিনি অনেক জায়গাতেই ব্যবহার করেছেন। মহাত্মা গান্ধী যে ফোর্ড টি মডেলের গাড়িটা ব্যবহার করতেন সেটির দাম ছিল আনুমানিক ওই সময় 2 থেকে 3,000 টাকা। এবং এই গাড়িটা ছিল অনেক বেশি টেকসই এবং ভারতের খারাপ রাস্তায় খুব সহজেই কিন্তু এই গাড়িটা চলতে পারতো। তো এই গাড়িটা তিনিও ব্যবহার করতেন। অবশ্যই তিনিও যে তার বিলাস বেসনের জন্য এটা ব্যবহার করছেন তা নয়, দীর্ঘ পথ অতিক্রম করার জন্য এবং বিশেষত জরুরি পরিস্থিতিতেই কিন্তু মহাত্মা গান্ধীও এই ধরনের গাড়ি ব্যবহার করতেন। এছাড়াও আরেকটা গাড়ির মডেল ওই সময় খুবই জনপ্রিয় হয়, যেই গাড়িতে করে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বা বিভিন্ন কংগ্রেসের নেতারা কিন্তু যাতায়াত করতেন। এই গাড়িটার দাম ছিল মোটামুটি 10 থেকে 15,000 টাকা। এই গাড়িটি হচ্ছে হাম্বার পুলম্যান। এটা 1930-এর দিকে এই গাড়িটা সবথেকে বেশি জনপ্রিয় হয় কিন্তু। এই গাড়িতে যেটা বললাম যে কংগ্রেস নেতারা অনেক সময় যাতায়াত করতেন। এবার ব্রিটিশ ভারতে কিভাবে গাড়ি এলো? অবশ্যই ব্রিটিশদের প্রয়োজনেই ভারতে এত তাড়াতাড়ি গাড়ি এসেছিল। কারণ ওই সময় ঘোড়ার গাড়ি বা পালকি করে যেতে যে একটা বিশাল সময় লাগতো এবং যে কমফর্টটা ব্রিটিশ অফিসাররা পেতেন না, সেই কারণেই ইউরোপ থেকে জাহাজে করে কলকাতায় প্রথম গাড়ি আসে ভারতবর্ষে এবং তারপরে আস্তে আস্তে ভারতবর্ষের নানা প্রান্তেই আধুনিক গাড়িগুলো এবং দামি গাড়িগুলো কিন্তু ছড়িয়ে পড়ে এবং নিজেদের প্রয়োজনেই ব্রিটিশ অফিসাররা সেই গাড়িগুলো ভারতবর্ষে এনেছিলেন। এবং পরে ভারতবর্ষের যে ধনী পরিবারগুলো এবং ভারতীয় নেতারা যখন আস্তে আস্তে পরিচিতি পেতে শুরু করছে, সেই সময় তারাও কিন্তু এই ধরনের গাড়ি খুব সহজেই সহজলভ্যভাবে ব্যবহার করতেন নিজেদের সুবিধার্থে। তবে ওই সময়ের গাড়িগুলো কিন্তু এখনকার দিনের মতো এত স্মুথ অবশ্যই ছিল না। এই গাড়িগুলোর ইঞ্জিন অনেক সময় খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেত। তো তখন কিন্তু সেগুলো ঠিক করতে হতো। তবুও আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু শুধু নিজেদের সুবিধার্থে নয়, বরং মানুষের সুবিধার্থে যাতে কম সময়ের মধ্যে তারা অনেক দূর যাতায়াত করতে পারে তাই জন্যই কিন্তু ব্যবহার করতো। পরের দিকে মহাত্মা গান্ধীও কিন্তু গাড়িতে খুব একটা উঠতেন না। তিনি হেঁটে যাওয়াকেই বেছে নিয়েছিলেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বোসও কিন্তু শুধুমাত্র কৌশলগতভাবেই গাড়ির ব্যবহার করতেন, যতটুকু প্রয়োজন ততটুকুই করতেন। এবং ওই যে গৃহবন্দী অবস্থায় তিনি যখন পলায়ন করেছিলেন এই গাড়ির দ্বারাই কিন্তু সেটা এতটা সহজ হয়েছিল এবং তিনি পেরেছিলেন সেই কাজটা করতে। তো এই গাড়িগুলো কিন্তু আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নীরব সঙ্গী বলা চলে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা।